অনার্স, রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় বর্ষ, বাংলাদেশের সমাজবিজ্ঞান। বিষয় কোড 2,22,009। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1. উপনিবেশবাদ কি? ভূমিকা। উপনিবেশবাদ পৃথিবীর ইতিহাসে এক দ্বিমুখী অধ্যায়, যেখানে একদিকে উন্নতির আলো ছিল, অন্যদিকে শোষণের অন্ধকার। উপনিবেশবাদ এক জাতির উপর আরেক জাতির আধিপত্য স্থাপনের মাধ্যমে শাসন, শোষণ এবং সাংস্কৃতিক দখলদারিত্ব নিশ্চিত করত। উপনিবেশবাদের সংজ্ঞা। 1. Levition. Colonialism is a system of exploitation where one country controls the political and economic activities of another country. বাংলা অর্থ: উপনিবেশবাদ হলো এমন একটি শোষণমূলক ব্যবস্থা যেখানে একটি দেশ অন্য দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। 2. Darby. It is the practice of domination which involves the subjugation of one people to another. অর্থাৎ এটি এক জাতির উপর অন্য জাতির শাসন ও বশীকরণের প্রক্রিয়া। উপনিবেশবাদের বৈশিষ্ট্য। 1. রাজনৈতিক নিয়ন্ত্রণ, অধিকৃত দেশকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম করা। 2. অর্থনৈতিক শোষণ, সম্পদ ও সম্পদ আহরণের কেন্দ্রিক দখল। 3. সাংস্কৃতিক আধিপত্য, নিজস্ব সংস্কৃতি চাপিয়ে দেওয়া। 4. শ্রম শোষণ, স্থানীয় জনগণের শ্রমকে কম মজুরিতে ব্যবহার করা। 5. অসামঞ্জস্যপূর্ণ উন্নয়ন, উপনিবেশিত দেশের উন্নয়নকে মূল রাষ্ট্রের চাহিদার সঙ্গে মানানসই করে তোলা। উপনিবেশবাদের ধরন। 1. বাণিজ্যিক উপনিবেশবাদ, যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখল। 2. রাজনৈতিক উপনিবেশবাদ, রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ। 3. সাংস্কৃতিক উপনিবেশবাদ, স্থানীয় ঐতিহ্যকে ধ্বংস করে বিদেশি সংস্কৃতি আরোপ। উপনিবেশবাদের প্রভাব। 1. ইতিবাচক দিক: অবকাঠামোর উন্নয়ন, প্রযুক্তির প্রবাহ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন। 2. নেতিবাচক দিক: সম্পদের শোষণ, স্বাধীনতার অভাব, সাংস্কৃতিক বিপর্যয়। উপসংহার: উপনিবেশবাদ মানব ইতিহাসে অগ্রগতির প্রতীক হলেও এর শোষণমূলক দিক জাতিগুলোর জন্য শৃঙ্খল হয়ে দাঁড়ায়। আজকের বিশ্বে উপনিবেশবাদের ইতিহাস আমাদের স্বাধীনতা এবং আত্মপরিচয়ের গুরুত্ব বোঝায়। 2. ভাষা আন্দোলন বলতে কি বোঝ? ভূমিকা। ভাষা আন্দোলন আমাদের জাতির আত্মপরিচয়ের ভিত্তি এবং মুক্তিযুদ্ধের প্রারম্ভিক সুর। ভাষা হলো জাতির আত্মা, এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার মর্যাদা রক্ষায় যে সংগ্রাম হয়েছে তা কেবল ইতিহাসের অংশ নয়, আমাদের জাতীয় অহংকার। ভাষা আন্দোলনের সংজ্ঞা। 1. গণতন্ত্রী থিসিস। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ দি ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দি সেলফ ডিটারমিনেশন অফ এ নেশন। বাংলা অর্থ: ভাষা আন্দোলন হলো একটি জাতির আত্মনির্ধারণের প্রথম ধাপ। 2. জাতীয়তাবাদী দৃষ্টিকোণ। ইট ইজ এ মুভমেন্ট হোয়ার এ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফেন্ডেড এজ দি আইডেন্টিটি অফ এ নেশন। অর্থাৎ এটি এমন একটি আন্দোলন যেখানে ভাষাকে জাতির পরিচয়ের প্রতীক হিসেবে রক্ষা করা হয়। ভাষা আন্দোলনের কারণ। 1. উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা। 2. মাতৃভাষার প্রতি অবজ্ঞা। 3. সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা। ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা। 1. 1948 সালের 11ই মার্চ, মাতৃভাষার জন্য প্রথম প্রতিরোধ। 2. 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে শহীদ হন। 3. 1956 সালে বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতি। ভাষা আন্দোলনের ফলাফল। 1. বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা। 2. জাতীয় চেতনার উত্থান। 3. স্বাধীনতার বীজ বপন। 4. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি। উপসংহার: ভাষা আন্দোলন আমাদের গৌরবের ইতিহাস। এটি আমাদের জাতিসত্তার মূল ভিত্তি। ভাষার জন্য রক্তদানের এই ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। 3. জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি? ভূমিকা। জনসংখ্যা একটি দেশের উন্নয়ন বা অবক্ষয়ের প্রতিচ্ছবি। কোন দেশের জনসংখ্যা তার অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। জনসংখ্যা কাঠামো বুঝতে পারলে একটি দেশের সামগ্রিক চিত্র স্পষ্ট হয়। জনসংখ্যা কাঠামো বলতে কি বোঝায়? জনসংখ্যা কাঠামো হলো একটি দেশের মানুষের বয়স, লিঙ্গ, শিক্ষা, পেশা ইত্যাদি ভিত্তিক সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ। জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য। 1. বয়স ভিত্তিক বিভাজন, শিশু, কর্মক্ষম জনসংখ্যা এবং প্রবীণ। 2. লিঙ্গ অনুপাত, পুরুষ ও নারীর সংখ্যা। 3. শিক্ষার হার, শিক্ষিত ও নিরক্ষরের অনুপাত। 4. পেশাগত বৈচিত্র্য, কৃষি, শিল্প ও সেবামূলক পেশায় নিযুক্ত জনগোষ্ঠী। 5. আর্থসামাজিক বৈচিত্র্য, আয়ের স্তর ও দারিদ্র্যের হার। বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য। 1. অধিক কর্মক্ষম জনসংখ্যা। 2. দ্রুত নগরায়ন। 3. নারী শিক্ষার উন্নয়ন। 4. কৃষি নির্ভরতা। 5. জনঘনত্ব বেশি। উপসংহার: একটি দেশের জনসংখ্যা কাঠামো উন্নয়ন নীতিমালা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের মতো জনবহুল দেশে সঠিক পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যাকে সম্পদের রূপান্তর করা সম্ভব। 4. মরণশীলতা কি? ভূমিকা।
জন্ম যেমন একটি চিরন্তন সত্য, তেমনি মৃত্যু তার অপরিহার্য সঙ্গী। মানুষের মরণশীলতা বা মৃত্যু হার একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থায়, অর্থনীতি এবং জনসংখ্যার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মরণশীলতার সংজ্ঞা। মরণশীলতা হল কোনো নির্দিষ্ট জনসংখ্যায় একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুর হার। এটি সাধারণত প্রতি হাজারে মৃত্যুহার হিসেবে প্রকাশ করা হয়। 1. হু-এর সংজ্ঞা। Mortality rate refers to the measure of the number of deaths in a given population over a specific period. অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে মৃত্যুর সংখ্যা। 2. গণসংখ্যা বিজ্ঞানীদের মতে It is the statistical calculation of death rates within a demographic group. এটি একটি নির্দিষ্ট জনসংখ্যায় মৃত্যুর হার পরিমাপ। মরণশীলতার কারণ। 1. স্বাস্থ্যবিধির অভাব, চিকিৎসা ও পরিচ্ছন্নতার অভাব। 2. সংক্রামক রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু। 3. পুষ্টিহীনতা, শিশু মৃত্যুর প্রধান কারণ। 4. দুর্যোগ ও যুদ্ধ, প্রকৃতি ও মানবসৃষ্ট বিপর্যয়। 5. শিল্প দুর্ঘটনা, বিশেষত নিম্ন আয়ের দেশগুলোতে। মরণশীলতার প্রভাব। 1. অর্থনৈতিক প্রভাব, কর্মক্ষম জনগোষ্ঠীর হার কমে যায়। 2. সামাজিক প্রভাব, পরিবারের উপর চাপ বৃদ্ধি। 3. উন্নয়নে বাধা, জনসংখ্যার স্থিতিশীলতা নষ্ট হয়। বাংলাদেশ মরণশীলতার হার। বাংলাদেশ মরণশীলতার হার কমেছে উন্নত চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার প্রসারের মাধ্যমে। 2025 সালে এটি প্রতি হাজারে 5.2 বলে নির্ধারণ করা হয়েছে। উপসংহার। মরণশীলতার হার কমানোর জন্য স্বাস্থ্যখাতে বিনিয়োগ এবং পুষ্টি, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এটি একটি জাতির উন্নয়ন ও সুরক্ষার মূল চাবিকাঠি। 5. জ্ঞাতি সম্পর্ক কি? ভূমিকা। রক্তের বন্ধনই মানব সমাজের মূল ভিত্তি। পরিবার এবং জ্ঞাতি সম্পর্ক সমাজের সুশৃঙ্খল ও সংগঠিত জীবনের জন্য অপরিহার্য। জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা। জ্ঞাতি সম্পর্ক হল রক্তের বা বিবাহের মাধ্যমে গঠিত সামাজিক সম্পর্কের কাঠামো। 1. ম্যালিনোভস্কি। কিনশিপ ইজ দি ফাউন্ডেশন অফ অল সোশ্যাল রিলেশনস বেজড অন ব্লাড অ্যান্ড ম্যারেজ। অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক রক্ত এবং বিবাহের উপর ভিত্তি করে গঠিত সামাজিক সম্পর্ক। 2. রেডক্লিফ ব্রাউন। It refers to the organized network of social and family ties. এটি সামাজিক এবং পারিবারিক সম্পর্কের সংগঠিত নেটওয়ার্ক। জ্ঞাতি সম্পর্কের বৈশিষ্ট্য। 1. রক্তের সম্পর্ক। 2. বিবাহসূত্রে সম্পর্ক। 3. উত্তরাধিকার সূত্রে সম্পদের ভাগাভাগি। 4. সামাজিক দায়িত্ব ও বাধ্যবাধকতা। জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ। 1. প্রাথমিক জ্ঞাতি, বাবা, মা, ভাই, বোন। 2. দ্বিতীয় জ্ঞাতি, মামা, চাচা, ফুফু। 3. তৃতীয় জ্ঞাতি, চাচাতো ভাই, মামাতো বোন। জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব। 1. পারিবারিক বন্ধন বজায় রাখা। 2. সামাজিক সহায়তা প্রদান। 3. উত্তরাধিকার রক্ষা। উপসংহার। জ্ঞাতি সম্পর্ক সমাজের ভিত্তি। এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্ববোধের মাধ্যমে মানব জীবনের স্থায়িত্ব বজায় রাখে। 6. টোটেম ও ট্যাবু, সংজ্ঞা দাও। ভূমিকা। মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কার সমাজের আচরণের এক অপরিহার্য অংশ। টোটেম ও ট্যাবু আদিম সমাজে প্রচলিত এমন দুটি ধারণা যা ধর্মীয় ও সাংস্কৃতিক আচরণের উপর গভীর প্রভাব ফেলে। টোটেমের সংজ্ঞা। টোটেম হল নির্দিষ্ট একটি প্রাণী, উদ্ভিদ বা প্রাকৃতিক উপাদান যা একটি সম্প্রদায়ের প্রতীক হিসেবে বিবেচিত। 1. ফ্রেজার। টোটেম ইজ এ ন্যাচারাল অবজেক্ট অর অ্যানিমেল বিলিভড টু হ্যাভ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। অর্থাৎ টোটেম হল এমন একটি প্রাকৃতিক বস্তু বা প্রাণী যা ধর্মীয় বা আত্মিক গুরুত্ব বহন করে। 2. এমিল দুর্খেইম। It is a symbol of clan identity and cultural unity. অর্থাৎ এটি গোত্রের পরিচয় এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। ট্যাবুর সংজ্ঞা। ট্যাবু হল সমাজে নিষিদ্ধ বা অপবিত্র বলে বিবেচিত আচরণ বা বস্তু। 1. ফ্রয়েড। ট্যাবু ইজ এ প্রহিবিশন অর রেস্ট্রিকশন প্লেসড বাই সোশ্যাল অর রিলিজিয়াস বিলিফস। অর্থাৎ ট্যাবু হল সামাজিক বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে আরোপিত নিষেধ। 2. রেডক্লিফ ব্রাউন। It refers to the social customs forbidding certain actions. এটি এমন সামাজিক রীতি যা নির্দিষ্ট কাজকে নিষিদ্ধ করে। টোটেম ও ট্যাবুর গুরুত্ব। 1. সমাজে শৃঙ্খলা বজায় রাখা। 2. ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি। 3. সামাজিক ঐক্য প্রতিষ্ঠা। উপসংহার। টোটেম ও ট্যাবু মানুষের সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের অপরিহার্য অংশ। এটি আদিম সমাজের বিশ্বাস এবং আধুনিক সমাজের রীতিনীতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। 7. গ্রামীণ অর্থনীতি কি? ভূমিকা। গ্রাম একটি সোনালী স্বপ্ন যেখানে সঞ্চিত রয়েছে প্রকৃতির অমূল্য রত্ন। গ্রামীণ অর্থনীতি এমন একটি স্তম্ভ যা একটি দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করে, সেই সাথে দেশের কৃষি, শিল্প ও সেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ অর্থনীতির সংজ্ঞা। গ্রামীণ অর্থনীতি হল সেই অর্থনৈতিক ব্যবস্থা যা প্রধানত কৃষি, গ্রামীণ শিল্প এবং স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।
এটি মানুষের জীবিকার প্রধান উৎস হিসেবে কাজ করে। 1. অর্থনীতিবিদ ডেভিড হার্ভি। Rural economy refers to the economic activities in non-urban areas that depend on natural resources, agriculture, and local industries. অর্থাৎ এটি সেই অর্থনৈতিক কার্যক্রম যা শহরের বাইরে প্রকৃতি, কৃষি এবং স্থানীয় শিল্পের উপর নির্ভর করে। 2. পল স্যামুয়েলসন। The rural economy plays a crucial role in the development of national economy, particularly through agriculture and its linkages to other sectors. অর্থাৎ জাতীয় অর্থনীতির উন্নয়নে গ্রামীণ অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত কৃষি এবং অন্যান্য খাতের সংযোগের মাধ্যমে। গ্রামীণ অর্থনীতির উপাদানসমূহ। 1. কৃষি, প্রধানত ধান, গম, চিনি এবং অন্যান্য শস্য উৎপাদন। 2. গবাদি পশুপালন, দুধ, মাংস এবং অন্যান্য কৃষিজ পণ্য উৎপাদন। 3. মৎস্য শিল্প, মৎস্য চাষ এবং এর সাথে সম্পর্কিত কার্যক্রম। 4. গ্রামীণ শিল্প, বিভিন্ন ছোট শিল্প যেমন বুটিক, সিরামিক, তাঁতশিল্প এবং অন্যান্য স্থানীয় উৎপাদন। গ্রামীণ অর্থনীতির চ্যালেঞ্জ। 1. অপর্যাপ্ত প্রযুক্তি ব্যবহার, আধুনিক প্রযুক্তির অভাব গ্রামীণ উন্নয়নকে বাধাগ্রস্ত করে। 2. বৈষম্য, শহর এবং গ্রামাঞ্চলের মধ্যে আয়ের বৈষম্য। 3. খাদ্য সংকট, বিশেষ করে শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদন কমে যাওয়ার কারণে খাদ্য সংকট সৃষ্টি হয়। 4. শিক্ষা ও স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন বাধাগ্রস্ত করে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। 1. কৃষি পুনর্গঠন, কৃষিতে আধুনিক প্রযুক্তি, সেচ ব্যবস্থা এবং নতুন শস্যের ব্যবহার। 2. স্থানীয় উদ্যোগ, ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা। 3. গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। 4. শিক্ষা ও প্রশিক্ষণ, গ্রামীণ জনগণের জন্য দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের প্রসার। উপসংহার। গ্রামীণ অর্থনীতি একটি দেশের মৌলিক ভিত্তি। এটি শুধু কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহের ব্যবস্থা নয়, বরং সামাজিক শৃঙ্খলা ও ঐক্য স্থাপনেও গুরুত্বপূর্ণ। এর উন্নয়ন দেশের সামগ্রিক উন্নতির জন্য অপরিহার্য। 8. সামাজিক অসমতা কাকে বলে? ভূমিকা। সমাজের তলে তলে কাদের সেই অদৃশ্য অসমতা। সামাজিক অসমতা মানুষের মধ্যে বৈষম্য, অবিচার এবং সমান সুযোগের অভাবের একটি প্রতিফলন। এটি ব্যক্তির জীবনকে প্রভাবিত করে, সমাজের কাঠামোকে দুর্বল করে এবং জাতিকে বিভক্ত করে। সামাজিক অসমতার সংজ্ঞা। সামাজিক অসমতা হল সেই অবস্থা যেখানে মানুষ বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণে সমান সুযোগ ও অধিকার পায় না। 1. এমিল ডুরখেইম। Social inequality refers to the unequal distribution of resources and opportunities across different groups in society. অর্থাৎ এটি বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে সম্পদ এবং সুযোগের অসম বণ্টন। 2. কার্ল মার্কস। Inequality is the result of capitalist systems where the few control the means of production while the majority remain exploited. অর্থাৎ অসমতা হল পুঁজিবাদী ব্যবস্থার ফল, যেখানে কিছু লোক উৎপাদনের মূল উপকরণ নিয়ন্ত্রণ করে এবং বাকি জনগণ শোষিত থাকে। সামাজিক অসমতার কারণ। 1. অর্থনৈতিক বৈষম্য, ধনী দরিদ্রের মধ্যে আয়ের পার্থক্য। 2. শিক্ষার অভাব, শিক্ষার সুযোগের অসমতা সামাজিক বৈষম্য সৃষ্টি করে। 3. যৌন ও জাতিগত বৈষম্য, নারী, ক্ষুদ্র জাতিসত্তা বা অন্য কোনো শ্রেণীর মানুষ অত্যাচারিত হয়। 4. রাজনৈতিক ক্ষমতার অসম বণ্টন, কিছু গোষ্ঠী ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করে। 5. ধর্মীয় বৈষম্য, ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি হয়। সামাজিক অসমতার প্রভাব। 1. বিশ্বস্ততা হ্রাস, সমাজে বিশ্বাস ও সম্পর্ক দুর্বল হয়। 2. অর্থনৈতিক সংকট, ন্যায্যতার অভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়। 3. শিক্ষাগত অগ্রগতি, শিক্ষা এবং সচেতনতা ঘাটতি থেকে সামাজিক উন্নয়ন ব্যাহত হয়। 4. রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অসন্তোষ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। উপসংহার। সামাজিক অসমতা সমাজের একটি অন্ধকার দিক যা মানবাধিকার, ন্যায় বিচার এবং সাম্যের পথকে বাধাগ্রস্ত করে। একমাত্র একসাথে কাজ করে আমরা এই বৈষম্য দূর করতে এবং একটি সমান, সুবিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। 9. সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা কর। ভূমিকা। যে সমাজে সমান অধিকার নেই, সেখানে অধিকারহীনতার শৃঙ্খলে সমাজ বদ্ধ হয়ে পড়ে। সামাজিক অসমতার প্রকৃতি এমন একটি দিক যা সমাজে দ্বিধা, বৈষম্য এবং ক্ষত সৃষ্টি করে। এটি সমাজের বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর মধ্যে সমান সুযোগ ও অধিকার অস্বীকারের মাধ্যমে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে। সামাজিক অসমতার প্রকৃতি। সামাজিক অসমতার প্রকৃতি বিভিন্ন দিক থেকে প্রকাশিত হয়, যা সমাজের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। এর প্রকৃতিতে রয়েছে শ্রেণীভেদ, অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় ও জাতিগত বৈষম্য, লিঙ্গভিত্তিক অসমতা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য। 1. শ্রেণীভেদ। সামাজিক অসমতার এক বড় কারণ হল শ্রেণীভেদ।
সমাজে উচ্চ ও নিম্ন শ্রেণীর মধ্যে প্রবল পার্থক্য থাকে, যা অর্থনৈতিক অবস্থা, সম্পদ এবং ক্ষমতার বন্টনকে প্রভাবিত করে। নিম্ন শ্রেণীটি সাধারণত কম আয়ের হয় এবং উচ্চ শ্রেণীটি সম্পদে প্রভাবিত হয়ে থাকে। 2. অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক অসমতা সমাজের বুনিয়াদী বৈশিষ্ট্য। সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আয়ের বৈষম্য সামাজিক অসমতার মূল উপাদান। উচ্চ আয়ের মানুষ অধিক সুবিধা পায়, যখন নিম্ন আয়ের মানুষ অবহেলিত থাকে। এর ফলে উচ্চ শ্রেণী নিজেদের সন্তানদের জন্য ভালো শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুবিধা পায়, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের জন্য এটি সাধ্যের বাইরে থাকে। 3. ধর্মীয় এবং জাতিগত বৈষম্য। ধর্মীয়, জাতিগত বা ভাষাগত বৈষম্য সামাজিক অসমতার অন্যতম প্রধান কারণ। বিশেষ করে সেকুলার সমাজগুলোতে ধর্মীয় গোষ্ঠী বা জাতিগত শ্রেণী ভিত্তিক বৈষম্য বেড়ে যায়। ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীসমূহের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক সুযোগের অভাব দেখা দেয়। 4. লিঙ্গভিত্তিক অসমতা। নারী ও পুরুষের মধ্যে অসমতা সমাজে একটি গভীর সমস্যা। যদিও সারা বিশ্বের নারী অধিকার আন্দোলন বৃদ্ধি পেয়েছে, তবুও এখনো নানা ক্ষেত্রে নারী পুরুষের তুলনায় পিছিয়ে রয়েছে। চাকরির সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক ক্ষমতা এবং পারিবারিক সিদ্ধান্তে নারীরা পুরুষের তুলনায় কম সুবিধা পায়। 5. শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য। শিক্ষা ও স্বাস্থ্যসেবা সামাজিক অসমতার বড় কারণ হিসেবে দাঁড়িয়ে থাকে। নিম্ন আয়ের পরিবার বা গ্রামীণ এলাকায় প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুবিধা নেই। এর ফলে তাদের সন্তানরা ভালো শিক্ষা লাভ করতে পারে না এবং তারা স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ভুগতে থাকে, যা সামাজিক অসঙ্গতি সৃষ্টি করে। উপসংহার: সামাজিক অসমতার প্রকৃতি সমাজের ভিত্তি অস্থিতিশীল করে তোলে। যদি সমাজে বৈষম্য ও অসমতা রোধ না করা যায়, তাহলে দেশ বা জাতির উন্নতি সম্ভব নয়। একটি সমান, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা হলে মানুষের মৌলিক অধিকার এবং সুযোগের সমতা নিশ্চিত হবে, যা সমাজের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। 10. দারিদ্র্যের দুষ্টচক্র কি? ভূমিকা। দারিদ্র্য এক অন্ধকার গহ্বর, যা একবার প্রবেশ করলে মানুষ যেন বেরিয়ে আসতেই পারে না। দারিদ্র্য একটি সামাজিক অশান্তি, যা মানুষকে আধ্যাত্মিক ও শারীরিক দিক থেকে দুর্বল করে তোলে। এটি কখনো কখনো এমন এক চক্রের মধ্যে পরিণত হয়, যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। দারিদ্র্যের দুষ্টচক্রের সংজ্ঞা। দারিদ্র্যের দুষ্টচক্র হল একটি অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, যেখানে দারিদ্র ব্যক্তির জীবনযাত্রার সমস্ত দিককে প্রভাবিত করে এবং তার ফলে সেই ব্যক্তি বা পরিবারের জন্য সামাজিক ও অর্থনৈতিক উন্নতির সুযোগ তৈরি হয় না। এই চক্রে আটকে পড়লে উন্নতির সম্ভাবনা অনেক কমে যায়। 1. শিক্ষা ও দক্ষতার অভাব। দারিদ্র পরিবারের শিশুরা ভালোভাবে শিক্ষিত হতে পারে না, কারণ তাদের জন্য শিক্ষা খরচ বহন করা সম্ভব হয় না। ফলে তারা অল্প বয়সে কাজে যোগ দিতে বাধ্য হয়। তাদের অভাবনীয় অভিজ্ঞতা ও দক্ষতার কারণে জীবনে উন্নতি লাভে বাধা তৈরি হয় এবং তারা আবার তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষা প্রদান করতে পারে না, ফলে চক্রটি অব্যাহত থাকে। 2. স্বাস্থ্যসেবা অভাব। দারিদ্র্যের কারণে ভালো স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অসুস্থতা বা শারীরিক সমস্যা এক্ষেত্রে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কর্মক্ষমতার অভাব, চিকিৎসার খরচের জন্য অর্থের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশ এই চক্রে আরো গভীরভাবে আবদ্ধ করে রাখে। 3. চাকরির অভাব। দারিদ্র্যগ্রস্ত অঞ্চলের মানুষের জন্য উচ্চমানের চাকরি পাওয়া কঠিন। এরা সাধারণত কম দক্ষতা সম্পন্ন হয়ে থাকে এবং তাই ভালো চাকরি বা উপযুক্ত আয় কার্যক্রম তাদের নাগালের বাইরে থাকে। 4. সামাজিক বৈষম্য। দারিদ্র্য শুধুমাত্র অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। যখন একজন দারিদ্র্যপীড়িত ব্যক্তি বা পরিবার সমাজে যথাযথ সমাদর পায় না, তখন তার আত্মবিশ্বাস এবং সামাজিক যোগাযোগ কমে যায় এবং তার উন্নতির পথ আরো কঠিন হয়ে পড়ে। উপসংহার: দারিদ্র্যের দুষ্টচক্র একটি বিরাট সামাজিক সমস্যা, যা সমাধান না হলে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। এর মোকাবেলা করতে হলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগের সমানতা নিশ্চিত করতে হবে। একমাত্র সুষম উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠন করলেই আমরা দারিদ্র্য ও তার দুষ্টচক্র থেকে মুক্তি পেতে পারব। 9. সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা কর। ভূমিকা। যে সমাজে সমান অধিকার নেই, সেখানে অধিকারহীনতার শৃঙ্খলের সমাজ বদ্ধ হয়ে পড়ে। সামাজিক অসমতার প্রকৃতি এমন একটি দিক যা সমাজে দ্বিধা, বৈষম্য এবং ক্ষত সৃষ্টি করে। এটি সমাজের বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর মধ্যে সমান সুযোগ ও অধিকার অস্বীকারের মাধ্যমে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে। সামাজিক অসমতার প্রকৃতি। সামাজিক অসমতার প্রকৃতি বিভিন্ন দিক থেকে প্রকাশিত হয়, যা সমাজের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। এর প্রকৃতিতে রয়েছে শ্রেণীভেদ, অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় ও জাতিগত বৈষম্য, লিঙ্গভিত্তিক অসমতা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য। 1. শ্রেণীভেদ। সামাজিক অসমতার এক বড় কারণ হল শ্রেণীভেদ। সমাজে উচ্চ ও নিম্ন শ্রেণীর মধ্যে প্রবল পার্থক্য থাকে, যা অর্থনৈতিক অবস্থা, সম্পদ এবং ক্ষমতার বন্টনকে প্রভাবিত করে।
নিম্ন শ্রেণীটি সাধারণত কম আয়ের হয় এবং উচ্চ শ্রেণীটি সম্পদে প্রভাবিত হয়ে থাকে। 2. অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক অসমতা সমাজের বুনিয়াদী বৈশিষ্ট্য। সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আয়ের বৈষম্য সামাজিক অসমতার মূল উপাদান। উচ্চ আয়ের মানুষ অধিক সুবিধা পায়, যখন নিম্ন আয়ের মানুষ অবহেলিত থাকে। এর ফলে উচ্চ শ্রেণী নিজেদের সন্তানদের জন্য ভালো শিক্ষা ও স্বাস্থ্য সেবা সুবিধা পায়, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের জন্য এটি সাধ্যের বাইরে থাকে। 3. ধর্মীয় এবং জাতিগত বৈষম্য। ধর্মীয়, জাতিগত বা ভাষাগত বৈষম্য সামাজিক অসমতার অন্যতম প্রধান কারণ। বিশেষ করে সেকুলার সমাজগুলোতে ধর্মীয় গোষ্ঠী বা জাতিগত শ্রেণী ভিত্তিক বৈষম্য বেড়ে যায়। ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীসমূহের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক সুযোগের অভাব দেখা দেয়। 4. লিঙ্গভিত্তিক অসমতা। নারী ও পুরুষের মধ্যে অসমতা সমাজে একটি গভীর সমস্যা। যদিও সারা বিশ্বের নারী অধিকার আন্দোলন বৃদ্ধি পেয়েছে, তবুও এখনও নানা ক্ষেত্রে নারী পুরুষের তুলনায় পিছিয়ে রয়েছে। চাকরির সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক ক্ষমতা এবং পারিবারিক সিদ্ধান্তে নারীরা পুরুষের তুলনায় কম সুবিধা পায়। 5. শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য। শিক্ষা ও স্বাস্থ্যসেবা সামাজিক অসমতার বড় কারণ হিসেবে দাঁড়িয়ে থাকে। নিম্ন আয়ের পরিবার বা গ্রামীণ এলাকায় প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুবিধা নেই। এর ফলে তাদের সন্তানরা ভালো শিক্ষা লাভ করতে পারে না এবং তারা স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ভুগতে থাকে, যা সামাজিক অসঙ্গতি সৃষ্টি করে। উপসংহার: সামাজিক অসমতার প্রকৃতি সমাজের ভিত্তি অস্থিতিশীল করে তোলে। যদি সমাজে বৈষম্য ও অসমতা রোধ না করা যায়, তাহলে দেশ বা জাতির উন্নতি সম্ভব নয়। একটি সমান, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা হলে মানুষের মৌলিক অধিকার এবং সুযোগের সমতা নিশ্চিত হবে, যা সমাজের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। 10. দারিদ্র্যের দুষ্টচক্র কি? ভূমিকা। দারিদ্র্য এক অন্ধকার গহ্বর, যা একবার প্রবেশ করলে মানুষ যেন বেরিয়ে আসতেই পারে না। দারিদ্র্য একটি সামাজিক অশান্তি, যা মানুষকে আধ্যাত্মিক ও শারীরিক দিক থেকে দুর্বল করে তোলে। এটি কখনো কখনো এমন এক চক্রের মধ্যে পরিণত হয়, যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। দারিদ্র্যের দুষ্টচক্রের সংজ্ঞা। দারিদ্র্যের দুষ্টচক্র হল একটি অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, যেখানে দারিদ্র্য ব্যক্তির জীবনযাত্রার সমস্ত দিককে প্রভাবিত করে এবং তার ফলে সেই ব্যক্তি বা পরিবারের জন্য সামাজিক ও অর্থনৈতিক উন্নতির সুযোগ তৈরি হয় না। এই চক্রে আটকে পড়লে উন্নতির সম্ভাবনা অনেক কমে যায়। 1. শিক্ষা ও দক্ষতার অভাব। দারিদ্র পরিবারের শিশুরা ভালোভাবে শিক্ষিত হতে পারে না, কারণ তাদের জন্য শিক্ষা খরচ বহন করা সম্ভব হয় না। ফলে তারা অল্প বয়সে কাজে যোগ দিতে বাধ্য হয়। তাদের অভাবনীয় অভিজ্ঞতা ও দক্ষতার কারণে জীবনে উন্নতি লাভে বাধা তৈরি হয় এবং তারা আবার তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষা প্রদান করতে পারে না, ফলে চক্রটি অব্যাহত থাকে। 2. স্বাস্থ্যসেবা অভাব। দারিদ্র্যের কারণে ভালো স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অসুস্থতা বা শারীরিক সমস্যা এক্ষেত্রে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কর্মক্ষমতার অভাব, চিকিৎসার খরচের জন্য অর্থের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশ এই চক্রে আরো গভীরভাবে আবদ্ধ করে রাখে। 3. চাকরির অভাব। দারিদ্র্যগ্রস্ত অঞ্চলের মানুষের জন্য উচ্চমানের চাকরি পাওয়া কঠিন। এরা সাধারণত কম দক্ষতা সম্পন্ন হয়ে থাকে এবং তাই ভালো চাকরি বা উপযুক্ত আয় কার্যক্রম তাদের নাগালের বাইরে থাকে। 4. সামাজিক বৈষম্য। দারিদ্র্য শুধুমাত্র অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। যখন একজন দারিদ্র্যপীড়িত ব্যক্তি বা পরিবার সমাজে যথাযথ সমাদর পায় না, তখন তার আত্মবিশ্বাস এবং সামাজিক যোগাযোগ কমে যায় এবং তার উন্নতির পথ আরো কঠিন হয়ে পড়ে। উপসংহার: দারিদ্র্যের দুষ্টচক্র একটি বিরাট সামাজিক সমস্যা, যা সমাধান না হলে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। এর মোকাবেলা করতে হলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগের সমানতা নিশ্চিত করতে হবে। একমাত্র সুষম উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠন করলেই আমরা দারিদ্র্য ও তার দুষ্টচক্র থেকে মুক্তি পেতে পারব। 11. সুশাসন বলতে কি বোঝায়? ভূমিকা। সুশাসন একটি সুন্দর আদর্শ যা রাষ্ট্রের জন্য একটি সংজ্ঞা এবং আদর্শ প্রদর্শন করে। এটি শুধুমাত্র আইন ও শাসনের শৃঙ্খলা নয়, বরং মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠার পদ্ধতি। সুশাসন শাসকদের নৈতিকতা, দক্ষতা এবং জবাবদিহিতার প্রমাণ। সুশাসনের সংজ্ঞা। সুশাসন হল সেই শাসন ব্যবস্থা যা রাষ্ট্রের শাসক এবং জনগণের মধ্যে ন্যায় বিচার, মানবাধিকার, শৃঙ্খলা, দায়বদ্ধতা এবং অবিচলিত জনগণের কল্যাণ নিশ্চিত করে। এটি স্বচ্ছতা, শাসনের প্রতি আস্থা, আইনসিদ্ধ শাসন এবং অর্থনৈতিক উন্নতি অর্জনের এক কার্যকর উপায়। সুশাসনের বৈশিষ্ট্য। 1. অবিচলিত শাসন। সুশাসনের প্রথম শর্ত হল স্বচ্ছ ও কার্যকর শাসন। সরকার বা প্রশাসন জনগণের চাহিদা এবং প্রয়োজনীয়তার সাথে মেলে এমনভাবে শাসন পরিচালনা করবে। কোন ধরনের একগুঁয়ে বা স্বেচ্ছাচারিতা শাসনে স্থান পাবে না। 2. আইন শাসন। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
কোন ব্যক্তি বা গোষ্ঠী আইন থেকে অব্যাহতি পাবে না এবং আইনের শাসন সাধারণ জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করে। আইনের পরিপালন রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে স্থায়ীভাবে সুনিশ্চিত হতে হবে। 3. নিয়মিত জবাবদিহিতা। সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সরকারের কাছে জবাবদিহিতার মানদণ্ড স্থাপন করা। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরের কার্যক্রমের জন্য দায়বদ্ধতা থাকা জরুরি, যা জনগণের ওপর দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও আস্থা বাড়ায়। 4. জনগণের অংশগ্রহণ। সুশাসন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সফল হয়। নাগরিকদের মতামত ও চাহিদার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র সমাজের সব স্তরের মানুষকে শাসনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে। 5. মানবাধিকার। সুশাসন মানবাধিকার নিশ্চিতকরণের প্রক্রিয়ায় প্রতিফলিত হয়। এতে রাষ্ট্রের নীতি এবং আচরণ মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, যাতে সকল নাগরিকের স্বাধীনতা, মর্যাদা এবং সুযোগ সমানভাবে সংরক্ষিত থাকে। উপসংহার। সুশাসন কেবল রাষ্ট্রীয় শাসন নয়, বরং জনগণের আস্থা, ন্যায়বিচার এবং কল্যাণের এক জীবনদায়ী মাধ্যম। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র একটি সভ্য, সমৃদ্ধ এবং কল্যাণকর সমাজ গঠন করতে সক্ষম হয়। এটি রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে এক বিশ্বাসের বন্ধন তৈরি করে, যা দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়ে ওঠে। 12. স্থানীয় সরকার বলতে কি বোঝ? ভূমিকা। সুশাসন বা স্থানীয় সরকার এমন একটি ধারণা যেখানে স্থানীয় স্তরে জনগণের মধ্যে শাসন ক্ষমতা বা কর্তৃত্ব অর্পিত হয়। এটি রাষ্ট্রের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাশাপাশি জনগণের ন্যায্য অধিকার রক্ষা এবং উন্নয়নশীল প্রশাসনিক কাঠামোর মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। স্থানীয় সরকারের সংজ্ঞা। স্থানীয় সরকার হলো একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ তাদের নিজস্ব এলাকায় শাসন ক্ষমতা বা প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে। এটি স্থানীয় জনগণের জন্য নীতি নির্ধারণ, সেবা প্রদান এবং আঞ্চলিক উন্নয়ন নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা পালন করে। স্থানীয় সরকারের বৈশিষ্ট্য। 1. জনগণের প্রতিনিধিত্ব। স্থানীয় সরকার জনগণের কাছে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করে। নির্বাচিত নেতারা তাদের জনগণের স্বার্থের প্রতিফলন ঘটান এবং তাদের জন্য সেবা প্রদান করেন। 2. স্বাধীনতা ও অধিকার। স্থানীয় সরকার একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকার শাসন ক্ষমতা পেয়ে থাকে। এটি স্বাধীনভাবে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে, যা স্থানীয় উন্নয়ন এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. সেবা প্রদান। স্থানীয় সরকারের মূল উদ্দেশ্য হল জনগণের মৌলিক সেবা প্রদান। এটি শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জল সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করে। 4. সম্পদ ব্যবস্থাপনা। স্থানীয় সরকার নিজেদের এলাকার জন্য প্রয়োজনীয় আর্থিক এবং মানব সম্পদ যথাযথভাবে পরিচালনা করতে সক্ষম হয়। এটি অঞ্চলভিত্তিক উন্নয়ন এবং লোকসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। 5. সুশাসন ও স্বাধীনতা। স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের শাসন থেকে একটি পর্যায়ে স্বাধীনতা দেওয়া হয়, যাতে তারা তাদের এলাকার উন্নয়ন প্রক্রিয়া চালাতে সক্ষম হয়। তবে এটি কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় থাকে। উপসংহার। স্থানীয় সরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ জনগণের জীবনমান উন্নত করে। এটি স্থানীয় জনগণের জন্য তাদের দৈনন্দিন সমস্যাগুলি সমাধান করতে সহায়তা করে এবং শাসন ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করে। 13. গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর। ভূমিকা। গ্রামীণ সমাজে একটি শক্তিশালী এবং স্থিতিশীল ক্ষমতা কাঠামো প্রতিষ্ঠা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সমাজের সার্বিক উন্নতি ও উন্নয়ন প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে। গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে আমরা সাধারণত একটি স্থানীয় শাসন ও প্রশাসনিক কাঠামোর কথা বুঝি, যা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উপাদানের মাধ্যমে পরিচালিত হয়। এই কাঠামো গ্রামাঞ্চলে সিদ্ধান্ত গ্রহণ, কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে। গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ। 1. স্থানীয় নেতৃত্ব। গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি অন্যতম উপাদান হল স্থানীয় নেতৃবৃন্দ। এসব নেতৃবৃন্দ সাধারণত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য বা চিফ চালক হিসেবে কাজ করে। তারা গ্রামাঞ্চলের প্রয়োজনীয় নীতি নির্ধারণ, বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান এবং গ্রামের উন্নয়ন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। 2. প্রশাসনিক কাঠামো। গ্রামীণ এলাকায় স্থানীয় প্রশাসনিক কাঠামো যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা বা থানা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কাঠামো স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকে এবং সিদ্ধান্ত গ্রহণে প্রশাসনিক কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 3. আর্থিক ক্ষমতা। গ্রামীণ ক্ষমতা কাঠামোতে আর্থিক ক্ষমতারও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এটি বিশেষত সরকারের বিভিন্ন দপ্তর এবং স্থানীয় প্রশাসন বা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ এবং ব্যবহার নিশ্চিত করে। গ্রামীণ এলাকা গঠনে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অর্থনৈতিক সংস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। 4. সামাজিক সম্পর্ক এবং নীতি। গ্রামীণ সমাজে সামাজিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এখানে ধর্ম, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের প্রভাব ক্ষমতা কাঠামোকে নির্দেশনা দেয়। পাশাপাশি কিছু গ্রামীণ সমাজে ঐতিহ্যগত নীতি এবং সামাজিক রীতিনীতিগুলি স্থান পায়, যা ক্ষমতার ভাগবাটোয়ারা এবং শাসন ব্যবস্থা প্রভাবিত করে। 5. শিক্ষা এবং সচেতনতা। গ্রামীণ সমাজে শিক্ষার প্রসার এবং জনগণের সচেতনতা গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি অঙ্গ হিসেবে বিবেচিত হয়। এটি জনগণকে তাদের অধিকার, দায়িত্ব এবং সরকারি সেবাসমূহ সম্পর্কে অবহিত করে, যার ফলে তারা অধিকতর অংশগ্রহণমূলক এবং দায়বদ্ধ নাগরিক হতে পারে। উপসংহার: গ্রামীণ ক্ষমতা কাঠামো একটি দৃঢ় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাঠামো, যা গ্রামীণ উন্নয়নের প্রতিটি স্তরে সঠিক নেতৃত্ব ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। এটি গ্রামীণ জনগণের কল্যাণ ও উন্নয়নের মূল চালিকা শক্তি, যা সম্পূর্ণ সমাজের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 14. কৃষি কাঠামো বলতে কি বোঝ? ভূমিকা: কৃষি কাঠামো সমাজের মৌলিক ভিত্তি এবং দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। এটি শুধু কৃষির উৎপাদন বা প্রক্রিয়া নয়, বরং কৃষি সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবক ও শর্তাবলী নির্ধারণ করে। কৃষি কাঠামো দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কৃষকদের উৎপাদন ক্ষমতা, কৃষির উৎপাদন শৃঙ্খলা এবং অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। কৃষি কাঠামোর সংজ্ঞা: কৃষি কাঠামো বলতে এমন একটি পরিবেশ এবং কাঠামোকে বোঝানো হয় যেখানে কৃষি উৎপাদন, ভূমি ব্যবহার, কৃষি শ্রমিকের অবস্থা, সরকারি নীতি এবং কৃষি সম্পর্কিত অন্যান্য উপাদান একসাথে কাজ করে কৃষির উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে। এটি কৃষি উৎপাদন ব্যবস্থার শৃঙ্খলা এবং তা পরিচালনার সমস্ত পদ্ধতির পরিসমাপ্তি। কৃষি কাঠামোর বৈশিষ্ট্য: 1. ভূমি ব্যবহার। কৃষি কাঠামোর একটি প্রধান বৈশিষ্ট্য হল ভূমির ব্যবহার। এটি কৃষি উৎপাদনের ভিত্তি এবং ভূমির বৈচিত্র্য ও সুষ্ঠু ব্যবস্থাপনা কৃষির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি ও মাটি উপযোগিতা ও ব্যবহারও কৃষি কাঠামোর মূল বৈশিষ্ট্য। 2. কৃষি প্রযুক্তি। প্রযুক্তির উন্নয়ন কৃষি কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান। নতুন কৃষি প্রযুক্তি যেমন আধুনিক কৃষি যন্ত্রপাতি, সেচ পদ্ধতি, বীজের উন্নতি এবং সঠিক সার ব্যবস্থাপনা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে। 3. শ্রম শক্তি। কৃষি কাঠামোতে শ্রমের গুরুত্ব অপরিসীম। গ্রামের কৃষকরা তাদের শ্রম এবং সময় দিয়ে কৃষি উৎপাদন চালিয়ে যায়। শ্রমিকদের প্রশিক্ষণ এবং তাদের শ্রমের মূল্যায়ন কৃষির শক্তিশালী কাঠামো গঠনে সহায়ক। 4. সরকারি নীতি। কৃষি কাঠামোতে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি ক্ষেত্রের জন্য সরকারের নীতি এবং প্রণোদনা কৃষকদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে সরকারিভাবে কৃষি অবকাঠামো উন্নয়ন, কৃষি ঋণ প্রদান এবং ভর্তুকি দেওয়া কৃষির প্রতি আগ্রহী করে তোলে। 5. মৌলিক সেবা। কৃষির সুষ্ঠু কাঠামো গঠনে মৌলিক সেবা যেমন স্বাস্থ্য, শিক্ষা, সেচ সুবিধা এবং কৃষকরা যাতে আর্থিকভাবে সাহায্য পায়, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেবাগুলি কৃষকদের কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ায়। উপসংহার: কৃষি কাঠামো দেশের অর্থনীতি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার মূল স্তম্ভ। সঠিক কৃষি কাঠামো ও নীতি বাস্তবায়ন করলে দেশের কৃষি খাত উন্নতি লাভ করতে পারে এবং কৃষকরা তাদের সচ্ছলতা নিশ্চিত করতে পারে। এটি দেশের আর্থিক সমৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য। 15. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ। ভূমিকা: সমাজের সুষ্ঠু জীবন ও শৃঙ্খলা রক্ষার জন্য অপরাধ ও বিচ্যুতি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি সামাজিক নীতি এবং রীতিনীতির বিরুদ্ধে ঘটে, কিন্তু তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অপরাধ ও বিচ্যুতি দুটি ভিন্ন সামাজিক ও নৈতিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। অপরাধ সমাজের আইন ও বিধির বিরুদ্ধে যাওয়ার একটি কার্যকলাপ, যেখানে বিচ্যুতি সেই আচরণকে বোঝায় যা সামাজিক প্রত্যাশা বা সাধারণ আচরণের বিপরীত, তবে আইনত অপরাধ হিসেবে গণ্য নাও হতে পারে। অপরাধ ও বিচ্যুতি। 1. অপরাধ। অপরাধ হলো এমন একটি কাজ যা সমাজের স্বীকৃত আইনের বিরুদ্ধে সংঘটিত হয়। এটি সাধারণত শাস্তিযোগ্য এবং সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য দণ্ডনীয়। অপরাধের মধ্যে হত্যাকাণ্ড, চুরি, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত। অপরাধ সমাজের অধিকাংশ সদস্যের কাছে অবৈধ এবং অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এটি সাধারণত আইনি সিস্টেমের মাধ্যমে শাস্তিযোগ্য হয় এবং সমাজে এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া থাকে। 2. বিচ্যুতি। বিচ্যুতি বলতে সাধারণত এমন একটি আচরণ বা ঘটনা বোঝায় যা সামাজিক রীতিনীতির বিপরীত, তবে আইনের চোখে তা অপরাধ হিসেবে গণ্য নাও হতে পারে। এটি সামাজিক নীতি বা প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে ঘটে, যেমন ধরাবাঁধা নিয়ম থেকে সরে গিয়ে কেউ নিজস্বভাবে কিছু কাজ করে। সামাজিক বিচ্যুতি হতে পারে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ, যেমন কোনো ব্যক্তির অস্বাভাবিক বা অদ্ভুত আচরণ যা সামাজিক ঐতিহ্য বা প্রথার বিরোধিতা করে, তবে তা অপরাধ হিসেবে গণ্য হয় না। 3. সামাজিক প্রতিক্রিয়া। অপরাধ সমাজের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ এর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়। অপরাধী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়।
অন্যদিকে বিচ্যুতি সমাজের সংস্কৃতি বা কল্পনা দ্বারা প্রভাবিত হয় এবং এর প্রতি প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। কখনো বিচ্যুতি মনোযোগ আকর্ষণ করে, কখনো বা সেখানে থেকে কিছুটা অবহেলা করা হয়। উপসংহার: অপরাধ ও বিচ্যুতি দুটি প্রক্রিয়া হলেও তারা সমাজের অন্তর্গত মানুষের আচরণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অপরাধ সমাজের আইনের বিরুদ্ধে চলে, যেখানে বিচ্যুতি সামাজিক প্রত্যাশার বাইরে গিয়ে ঘটে। তবে সমাজে আইন ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথে বিচ্যুতি কখনো অপরাধে রূপান্তরিত হতে পারে এবং কখনো সমাজে গ্রহণযোগ্য আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। 16. প্যারোল কি? ভূমিকা। প্যারোল বা শর্তসাপেক্ষ মুক্তি একটি আইনি ব্যবস্থা যার মাধ্যমে অপরাধীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়, তবে শর্তাবলী অনুসরণ করতে হয়। এটি এমন একটি প্রক্রিয়া যা অপরাধীকে তার দণ্ডের একটি অংশ কারাগারে ভোগ করার পর তার পুনর্বাসনের সুযোগ দেয়। এটি সমাজের প্রতি অপরাধীর পুনঃসংগঠন এবং সামঞ্জস্যপূর্ণ জীবন যাপন নিশ্চিত করার একটি পদ্ধতি। প্যারোলের সংজ্ঞা ও প্রক্রিয়া। 1. প্যারোলের সংজ্ঞা। প্যারোল হলো এক ধরনের শর্তসাপেক্ষ মুক্তি যার মাধ্যমে একজন দণ্ডিত ব্যক্তি কারাগারে নির্দিষ্ট সময় কাটানোর পর আদালতের অনুমতি সাপেক্ষে মুক্তি পায়, তবে তাকে কিছু নির্দিষ্ট শর্ত পালন করতে হয়। উদাহরণস্বরূপ, তাকে নিয়মিত পুলিশের রিপোর্ট করতে হতে পারে, কাউন্সেলিং প্রোগ্রামে অংশ নিতে হতে পারে, অথবা পুনরায় অপরাধে জড়িত না হওয়ার জন্য নজরদারি রাখা হতে পারে। এটি একটি সম্ভাবনা যার মাধ্যমে অপরাধী পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজে পুনঃপ্রবেশ করতে পারে। 2. প্যারোলের উদ্দেশ্য। প্যারোলের মূল উদ্দেশ্য হল অপরাধীকে সমাজে পুনঃপ্রবেশের সুযোগ দেওয়া, তবে একই সাথে তাদের ওপর পর্যাপ্ত নজরদারি রাখা। এটি অপরাধীকে তাদের কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ রাখতে এবং তাদের পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য ব্যবস্থা নেয়ার সুযোগ প্রদান করে। প্যারোল সমাজে অপরাধীকে পুনরায় স্থিতিশীল হতে সাহায্য করতে পারে এবং তার জীবনের দ্বিতীয় সুযোগ সৃষ্টি করতে পারে। 3. প্যারোলের শর্ত। প্যারোলের শর্ত সাধারণত বিচারের পর নির্ধারিত হয়। এসব শর্ত অপরাধীর আচরণ, তার অপরাধের ধরনের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, তাকে নির্দিষ্ট সময় পর পর পুলিশের কাছে রিপোর্ট করতে হতে পারে, মনোবৈজ্ঞানিক চিকিৎসা নিতে হতে পারে এবং তার বাড়ির আশেপাশে নির্দিষ্ট কোনো স্থান ছাড়া যেতে বাধ্য হতে পারে। কিছু ক্ষেত্রে অপরাধীকে শর্তে মুক্তির আগেই তার আচরণের বিশ্লেষণ করা হয়। উপসংহার: প্যারোল একটি পুনর্বাসনমূলক পদ্ধতি যা অপরাধীকে তাদের অপরাধের পরিণতি থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের সুযোগ প্রদান করে। এটি সমাজের জন্য লাভজনক হতে পারে কারণ এটি অপরাধীদের আরেকটি সুযোগ দিয়ে তাদের সামাজিকভাবে একীভূত হতে সাহায্য করে। তবে প্যারোলের শর্তগুলো অপরাধীর পুনরায় অপরাধের পথে না যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ছিল প্রশ্নের উত্তর। আমি আশা করি এই ধরনের বিস্তারিত ও কাব্যিকভাবে উপস্থাপন করা তথ্য আপনাকে সহায়ক হবে। আপনি যদি আরো কোনো প্রশ্নের উত্তর চান তাহলে আমাকে জানান। 17. বিশ্বায়নের ইতিবাচক দিক আলোচনা কর। ভূমিকা। বিশ্বায়ন হলো একটি প্রক্রিয়া যা বিভিন্ন দেশ, জাতি এবং সংস্কৃতির মধ্যে যোগাযোগ, বাণিজ্য এবং সহযোগিতাকে সহজ করে তোলে। এই প্রক্রিয়া আধুনিক বিশ্বের অঙ্গীভূত হওয়ার সঙ্গে সম্পর্কিত এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুততম সংযোগ স্থাপন করে। তবে এর অনেক ইতিবাচক দিক রয়েছে যা দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং সমাজে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম। বিশ্বায়নের ইতিবাচক দিকগুলি শুধু একটি দেশের উন্নয়ন নয়, বরং এটি বৈশ্বিক উন্নয়ন এবং ঐক্য নিশ্চিত করতে সাহায্য করে। বিশ্বায়নের ইতিবাচক দিকগুলি। 1. আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি। বিশ্বায়ন বাণিজ্যিক সীমানা অতিক্রম করতে সাহায্য করে এবং বিভিন্ন দেশের মধ্যে পণ্য, সেবা এবং প্রযুক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এটি দেশগুলির জন্য নতুন বাজার খুলে দেয় এবং অর্থনীতির উন্নতি ঘটায়। যেমন বাংলাদেশ পোশাক শিল্পের উন্নতি বিশ্বায়নের কারণে বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানির মাধ্যমে সম্ভব হয়েছে। 2. অর্থনৈতিক উন্নয়ন। বিশ্বায়নের মাধ্যমে দেশগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়, যার ফলে বাণিজ্যিক সুবিধা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন দেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করে, যা দেশটির কর্মসংস্থান এবং অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলে। উন্নয়নশীল দেশগুলোকে এই অর্থনৈতিক সুযোগগুলো বেশি করে প্রভাবিত করে। 3. প্রযুক্তির দ্রুত বিস্তার। বিশ্বায়ন প্রযুক্তির বিস্তারকে ত্বরান্বিত করেছে। আধুনিক তথ্য প্রযুক্তি, ইন্টারনেট এবং যোগাযোগের মাধ্যমগুলোর বিস্তার দেশের উন্নয়নকে অনেক সহজ করে দিয়েছে। বিভিন্ন দেশ প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে দ্রুত তথ্য শেয়ার করতে পারছে, যার ফলে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান ও শিল্প ক্ষেত্রে অগ্রগতি ঘটছে। 4. শিক্ষা ও সংস্কৃতির বিনিময়। বিশ্বায়ন শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন যে কেউ পৃথিবীর যে কোনো জায়গায় বসে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। এতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে এবং নতুন ধারণা ও প্রযুক্তি আনা যাচ্ছে। তাছাড়া একে অপরের সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা সৃষ্টি করতে সাহায্য করে।
5. সামাজিক উন্নয়ন। বিশ্বায়নের প্রভাব শুধু অর্থনৈতিক বা প্রযুক্তিগত ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রেও সুদূরপ্রসারী ফল নিয়ে এসেছে। বিভিন্ন দেশ সামাজিক নীতি গ্রহণে একে অপরকে সহযোগিতা করছে এবং বিশ্বের বিভিন্ন অংশে মানবাধিকার ও নারীর অধিকার সহ সমাজের উন্নয়ন হচ্ছে। এটি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং সহমর্মিতার বৃদ্ধি ঘটায়। উপসংহার: বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো আমাদের সমাজ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এর কিছু নেতিবাচক দিকও রয়েছে, তবে এর ইতিবাচক প্রভাবগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বায়ন বৈশ্বিক সংকটের মোকাবিলার জন্য সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করে, প্রযুক্তির উন্নয়ন সাধন করে এবং পৃথিবী জুড়ে শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। 18. শিক্ষানীতি কি? ভূমিকা। শিক্ষানীতি একটি দেশের সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত একটি কাঠামো বা পরিকল্পনা, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। এটি বিভিন্ন দিক থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে রূপরেখা দেয়, যেমন পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা বাজেট, স্কুল ও কলেজের অবকাঠামো এবং অন্যান্য বিষয়। শিক্ষানীতি কেবল একটি শিক্ষামূলক কাঠামো নয়, এটি একটি দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। শিক্ষানীতির মূল দিক। 1. জাতীয় শিক্ষানীতি। শিক্ষানীতি একটি দেশের জাতীয় উদ্দেশ্য ও লক্ষ্যকে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। এতে থাকে শিক্ষার সর্বোচ্চ মান অর্জন, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগ তৈরি করা। জাতীয় শিক্ষানীতি রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষা ব্যবস্থাকে একটি সুসংগঠিত কাঠামোয় রূপ দেয়, যাতে সকল মানুষের জন্য শিক্ষা সহজলভ্য হয়। 2. শিক্ষার সমতা ও সুবিচার। শিক্ষানীতি সাধারণত এমন একটি কাঠামো তৈরি করে যা শিক্ষা ব্যবস্থায় সমতা এবং সুবিচার প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়, বিশেষ করে পিছিয়ে পড়া জনগণের জন্য। এটি জনগণের মধ্যে শিক্ষা নিয়ে একটি সমান মনোভাব ও সুযোগ তৈরি করতে সহায়তা করে। 3. মানসম্মত শিক্ষা প্রদান। শিক্ষানীতির মাধ্যমে মানসম্মত শিক্ষা দেওয়ার পরিকল্পনা তৈরি করা হয়, যাতে ছাত্রছাত্রীরা বৈশ্বিক মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে শিক্ষার অভিজ্ঞতা লাভ করে। এর মাধ্যমে দক্ষতা ও জ্ঞানের উন্নয়ন করা হয়, যা তাদের ভবিষ্যৎ জীবনে সাহায্য করবে। শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং শিক্ষাদান পদ্ধতির উন্নতি করা হয়। 4. শিক্ষার সহজলভ্যতা। শিক্ষানীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষাকে জনগণের কাছে সহজলভ্য ও কার্যকর করে তোলা। এটি সমস্ত মানুষের জন্য শিক্ষা সহজ এবং কার্যকর হওয়ার নিশ্চয়তা দেয়, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য, যারা শহরাঞ্চলে বসবাসকারীদের তুলনায় শিক্ষার সুযোগের অভাবে পড়েন। 5. নতুন ধারণা ও প্রযুক্তি। শিক্ষানীতির মাধ্যমে নতুন ধারণা এবং প্রযুক্তির প্রসারিত ব্যবহারও নিশ্চিত করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা ব্যবস্থা আরও সৃজনশীল এবং কার্যকর করা যায়। ই-লেসন, ডিজিটাল শিক্ষণ পদ্ধতি এবং অনলাইন শিক্ষা এই নীতির অন্তর্ভুক্ত থাকে। উপসংহার: শিক্ষানীতি একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক দিক নির্দেশনা দেয় এবং দেশের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে। এটি একটি দেশের ভবিষ্যৎ গঠন এবং উন্নয়নে অন্যতম মূল উপাদান। শিক্ষানীতির বাস্তবায়ন দেশের শিক্ষা ব্যবস্থা এবং জনগণের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 19. সামাজিক গতিশীলতা বলতে কি বোঝ? ভূমিকা। সামাজিক গতিশীলতা হলো একটি সমাজের মানুষের সামাজিক অবস্থান, শ্রেণী বা অবস্থান পরিবর্তনের প্রক্রিয়া। এটি একটি সমাজের জনগণের মধ্যে অর্থনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক অবস্থানের পরিবর্তন ঘটায়। সামাজিক গতিশীলতা একটি সমাজের ভিতরে গতিশীলতা এবং পরিবর্তন নিয়ে আসে, যার মাধ্যমে সমাজের কাঠামো পরিবর্তিত হয় এবং নতুন সুযোগ সৃষ্টি হয়। এই প্রক্রিয়া সমান অধিকার, সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ প্রদান করে। সামাজিক গতিশীলতার দিকগুলো। 1. আর্থিক পরিবর্তন। একটি সমাজে ব্যক্তির সামাজিক অবস্থান তার আয়ের ভিত্তিতে নির্ধারিত হয়। যদি একজন ব্যক্তি অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে, যেমন উচ্চতর পেশা বা ব্যবসায় সফলতা অর্জন করতে পারে, তবে তার সামাজিক অবস্থানও পরিবর্তিত হয়। অর্থনৈতিক গতিশীলতা সমাজের অন্যান্য শ্রেণীর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে সহায়তা করে। 2. শিক্ষাগত উন্নতি। শিক্ষা একটি সমাজে ব্যক্তির সামাজিক অবস্থান পরিবর্তনের গুরুত্বপূর্ণ উপাদান। উচ্চতর শিক্ষা অর্জন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, একজন ব্যক্তির সামাজিক স্থান পরিবর্তন করতে পারে এবং তাকে একে অপরের চেয়ে উচ্চ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে। এটি তাদের আরও ভালো কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা প্রদান করতে পারে। 3. গোত্র ও জাতিগত পরিবর্তন। সমাজে এক জাতির পরিবর্তন বা কিছু জাতিগত গোষ্ঠীর পরিবর্তনও সামাজিক গতিশীলতার উদাহরণ হতে পারে। এটি সমাজের সংস্কৃতি, মূল্যবোধ এবং আচরণের নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিতে পারে। বিভিন্ন জাতিগত গোষ্ঠী এবং সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পায়, যা একটি সমাজে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। 4. প্রযুক্তির উন্নয়ন। বিশ্বায়ন ও প্রযুক্তির উন্নতির ফলে ব্যক্তির সামাজিক স্থানেও পরিবর্তন আসতে পারে।
যেমন, একজন ব্যক্তি ডিজিটাল মিডিয়া এবং প্রযুক্তির মাধ্যমে তার ব্যবসা বা পেশা সম্প্রসারণ করতে পারে, যা তার সামাজিক অবস্থানকে সমৃদ্ধ করে তোলে। 5. নেতৃত্ব ও রাজনৈতিক পরিবর্তন। রাজনৈতিক শক্তির পরিবর্তন বা নেতৃত্বে পরিবর্তনও সামাজিক গতিশীলতার অংশ হতে পারে। যখন একজন রাজনৈতিক নেতা বা নেতৃত্ব সমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে, যেমন শোষিত জনগণের জন্য ন্যায় বিচার এবং সমতা প্রদান, তখন এটি সমাজে গভীর পরিবর্তন নিয়ে আসে। উপসংহার: সামাজিক গতিশীলতা একটি সমাজের ভিতরের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা সামাজিক শ্রেণী, মর্যাদা এবং মানুষের সুযোগের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে সহায়তা করে। এটি একটি সমাজকে আরও সমতাবাদী, আধুনিক এবং পরিবর্তনশীল করে তোলে। সামাজিক গতিশীলতা সমাজের মধ্যে এক নতুন দিশা দেখায় এবং ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। 20. বাংলাদেশের সমাজ কাঠামোর ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ভূমিকা: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে বিশ্বের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির ফলে বিশ্বায়নের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের সমাজ কাঠামোর ওপর বিশ্বায়নের প্রভাব বহুমুখী এবং এতে দেশের অর্থনীতি, সামাজিক কাঠামো, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় নীতিতে অনেক পরিবর্তন এসেছে। বিশ্বায়নের কারণে দেশের নতুন প্রযুক্তির প্রবাহ, ব্যবসায়িক ক্ষেত্রের প্রসার এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে বৈশ্বিক পরিবর্তন ঘটে। তবে এর নেতিবাচক দিকও রয়েছে, যা দেশে একটি নতুন সংকটের সৃষ্টি করতে পারে। বিশ্বায়নের প্রভাব: 1. অর্থনৈতিক পরিবর্তন। বিশ্বায়ন বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি এবং বহুজাতিক কোম্পানির ব্যবসা দেশে বড় ধরনের বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। পোশাক শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি এবং রপ্তানি শিল্পে বিশ্বায়নের প্রভাব খুব স্পষ্ট। এই শিল্পগুলোর মধ্যে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যার ফলে সামাজিক অবস্থান এবং শ্রেণীবিভাগেও কিছু পরিবর্তন এসেছে। 2. শিক্ষায় উন্নয়ন। বিশ্বায়নের ফলে শিক্ষার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা এবং উচ্চতর শিক্ষার সুযোগ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম, উপকরণ এবং প্রশিক্ষণ ব্যবস্থার পরিবর্তন বাংলাদেশকে একটি বৈশ্বিক মানদণ্ডে প্রতিষ্ঠা করেছে। 3. সামাজিক বৈষম্য। বিশ্বায়নের ফলে সমাজের মধ্যে সমতা এবং বৈষম্যের মধ্যে অমিল বৃদ্ধি পেয়েছে। কিছু লোকের সুবিধা পাচ্ছে, আবার অন্যরা পিছিয়ে পড়ছে। সামাজিক বৈষম্য এবং দারিদ্র্য বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। বিশ্বায়ন শহরাঞ্চলে অনেক উন্নয়ন ঘটালেও গ্রামীণ জনগণের মধ্যে এই সুবিধাগুলো পৌঁছাচ্ছে না, যা সামাজিক বৈষম্যের সৃষ্টি করছে। 4. সংস্কৃতির পরিবর্তন। বিশ্বায়ন বাংলাদেশের সংস্কৃতিতে নতুন পরিবর্তন এনেছে। পশ্চিমা জীবনের নানা উপাদান যেমন পোশাক, খাবার, বিনোদন ইত্যাদি অনেকাংশে গ্রহণ করা হয়েছে। তবে এতে দেশীয় সংস্কৃতির কিছু মৌলিক উপাদান হারানোর শঙ্কাও সৃষ্টি হয়েছে। এটি সমাজের পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক মূল্যবোধের ওপর প্রভাব ফেলছে। 5. রাজনৈতিক পরিবর্তন। বিশ্বায়ন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর ওপরও প্রভাব ফেলছে। বিদেশি অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশের সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক আইন ও নীতি অনুসরণ করতে হচ্ছে। তবে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবের কারণে দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপসংহার: বিশ্বায়ন বাংলাদেশের সমাজ কাঠামোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে পরিবর্তন এনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তবে এর নেতিবাচক প্রভাব যেমন সামাজিক বৈষম্য ও সংস্কৃতির পরিবর্তন ঘটাচ্ছে, তেমনি এটি একটি বৃহৎ বাজার তৈরি করে, শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে। বাংলাদেশকে বিশ্বায়নের সুবিধা গ্রহণ করে তার নিজস্ব সমাজ কাঠামো উন্নত করতে হবে, যাতে দেশের জনগণের জন্য সমান সুযোগ সৃষ্টি